ঠিক আছে, একাকী আসীন ঠিক আছে, স্বর্ণসিংহাসন হেরিলেন মেষ পালক পালকে, ছুটিতেছে অকারণে, বুলবুল দেন পাঠায় তাহলে দিতে পারে সাহায্য। বালক ঘুমালো, গান শুনে তার ফেলে রেখে সব কাজ। তিনি প্রবুদ্ধ, চান সে লড়ুক, চান সে লঘুক সম্যক বুৎপত্তি। গান শুনে ঘুম আসিলে ঘটিবে বুঝিবা ঘোর বিপত্তি। সাহায্য হবে ভাবিয়া তাহারে ইগল দিলেন মাথায়। বালক ইগলে কাহিল করিল যত্র তত্র খাটায়। কিন্তু বালক ইগলের কাছে শিখিল মারিতে ঝাপট, যেখানে সেখানে নানান কারণে দেখাতে নিজের দাপট। শিখিল কাড়িতে অন্যের হতে তার কষ্টের ধন। বালকের হেরি মহাপ্রবুদ্ধ নির্বাক হয়ে গেল। মোহিতলাল মজুমদার দেহাত্মবাদী কবি নামে পরিচিত। কবির দেহাত্মবাদী জীবন বোধ তাঁর মহমুদগড় কবিতাটিতে ভাষার ওজস্বিতায়, শব্দের ঝংকারে, ছন্দের পারিপাট্যে, পৌরাণিক অনুষঙ্গে এক অনবদ্য শিল্পরূপ লাভ করেছে। এই মহমুদগড় কবিতার অংশ বিশেষ পাঠ করছি। জন্ম যদি হয়ে থাকে অন্ধকার শূন্য হতে লোভী এই কায়া, ব্যর্থ করো অদৃষ্টের মায়া। নামহীন ধামহীন পরিচয় বহিয়া পশ্চাতে, সম্মুখে সে বিসর্জন অন্তহীন তমিশ্রার রাতে। দণ্ড দুই দেহ ধরি পূর্ণ অবতার, সুখ দুঃখ পুণ্য পাপে মহা অধিকার। তৃপ্তি নাই তবু তাহে, হা অভাগ্য আত্মঘাতী কাল ক্রীড়নক মূর্খ মানবক। একমাত্র সত্য এ যে ধরণীর এই দ্বীপ মিথ্যা পাড়াগারে, মুক্তি তীর্থ মৃত্যু কারাগারে। আলোকে পড়িল ছায়া, কত কল্প নিরাকার থাকি, অনঙ্গ লভিল অঙ্গ এড়াইয়া সংহারের আঁখি। দেহ দ্রবে বিকশিল মনোজ মন্দার, শুক্তি গর্ভে সুদুর্লভ মুক্তা সঞ্চার। অবহেলিত মুতায় শূন্যে বাহু প্রসারিয়া নিত্য হাহাকার। এ কি মিথ্যাচার! আকাশের ছত্রপটে সোম সূর্য তারকার গ্রন্থি দীপমালা, চিরদিন এমনই উজালা। ধরণীর চেলাঞ্চল যুগান্তেও এমনই নবীন, অক্ষয় যৌবনা শ্যামা নৃত্য চক্রে জ্যোতি ভঙ্গহীন। বিষ্ণু নাভি পদ্মশায়ী স্রষ্টা প্রজাপতি, তাঁরই আলিঙ্গনে বাঁধা বধূটি যুবতী। সেই হলো ক্ষণচ্ছায়া, তাহারই সে মাতৃ অঙ্ক প্রত্যক্ষ ভুবন অলিক স্বপন। দাঁড়াইয়ায় জীবন বাড়ি ফিরিলায়, মোর চক্ষে অশ্রু থলায়। এই চির সুন্দরের রূপহর্মে ফিরিব আবার, কক্ষে কক্ষে সবিস্ময় খুলিব কি ইন্দ্রিয় দুয়ার। নিরালম্ব বায়ু ছায়ার শরীর, ত্যাজিবে কি পুনরায় অনাদি তিমির। হৃদয় বাঁশরি খানি বাজাবো কি এই দেহ পঞ্চবটি তলে, তিতি অশ্রু জলে।
পারে চেয়ে ঠেলে দাও এ প্রসাদ পরমান্নরে চিরভিখারী, আনন্দের ঘন অধিকারী। মহাশূন্যে ফিরে যেতে কি তোর প্রাণান্ত প্রয়াস, সে যে তোর নিত্য সত্তা, সে যে তোর অন্তিম আবাস। চির অভিশাপ সেই অন্তহীন আয়ু, জীবন সৌভাগ্য তোর, নাম পরমায়ু। আনন্দ বিহ্বল বিধি একবার নির্বিচারে করিয়াছে দান, ওরে ভাগ্যবান। এ ধরার মর্মে বিধে রেখে যাব স্নেহ ব্যথা সন্তান পিপাসা, তাই রবে ফিরিবার আশা। দুধের বাটিটি তুলে রেখে দিবে সে যে মোর লাগি, মৃত বৎসা জননীর বেদনা যে নিত্য রহে জাগি। রোড়ে তার বারবার আহ্বান আকুল, ঝরিবে এই পরলোক নিশীথের ফুল। তারি তরে ওরে মূঢ় জেলে নেড়ে দেহ দ্বীপে স্নেহ ভালোবাসা, নব জন্ম আশা। আমি সুজয় বাবুর কথা বলি, ওখানে শুনছেন? আপনারা শুনছেন নাকি কথা বলছেন? দয়া করে কথা বলবেন না, একটু শুনুন। এই বিষ আপনার শরীরেও যাচ্ছে। আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, কবিতার নাম ধাপার পাঁচালী। আপনার লক্ষ্মী পাঁচালীর নাম শুনছেন? এটা ধাপার পাঁচালী। কেন লিখেছি? কারণ আপনারা জানেন না, কলকাতা আমাদের বেশি দূর নয়। সারা ভারতবাসী যেখানে এই বিষের কবলে পড়েছে, ওখানে যা কিছু উৎপন্ন হয় গাড়ি করে তা দূরে দূরে ছড়িয়ে যায়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি সিকিম, কাশ্মীর, সব জায়গায়। আমরা তো খাচ্ছি। ধাপার ফসল খাই না এরকম লোক একজনও নেই, থাকলে হাত তুলবেন। কারণ চিহ্নিত করবার উপায় এখানে নেই। শোনো শোনো ভারতবাসী, শোনো হে গুণীজন, ধাপার বিষের কথা সব শোনো দিয়ে মন। কলকাতার এক প্রান্তে আছে এক ধাপা, মরা জীব জন্তু ফেলে দেয় না মাটি চাপা। অসহ্য দুর্গন্ধ দিনে, রাতে মিশে বায়ুর সাথে। কুকুর শিগালের দৌরত্ব বেড়ে যায় রাতে। ধূলিকণার পরিমাণ সেটা 880 কিলোগ্রাম। প্রতিটা টাকায় ধরে পুরসভা মিটায় দাম। 15 তলা আবর্জনা দখল করে 26 হেক্টর। মাসে ক্ষতি হচ্ছে প্রায় 2,50,000। এক্সটার্নের সূত্র ধরে পুরসভা অঙ্ক কষে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ চিন্তার বসে। বৃষ্টিতে আবর্জনা নিঃসৃত ধাতু বাড়ায় ক্ষতি। জানি না ধাপা সৃষ্টির পেছনে কার দুর্মতি। তামা, সীসা, দস্তা ও নিকেল মিশছে জলে। ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এরাও এর দলে। মাসে ক্ষতি দাঁড়ায় সর্বমোট প্রায় 12 লক্ষ। হিসাব যে করে সে নিশ্চয়। নমস্কার। শিলংয়ের সদস্য হওয়া সত্ত্বেও আমি প্রতিটা অনুষ্ঠানে আসতে পারি না, বলতে পারেন বেশিরভাগ অনুষ্ঠানেই আসতে পারি না। সেজন্য আমি লজ্জিত এবং দুঃখিত, কিছু দূরত্বের কারণে এবং কিছু ব্যক্তিগত পারিবারিক কারণে। সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। অনেকদিন পর এসেছি, সবাইকে দেখে খুব ভালো লাগছে। একটা মিলন মেলার মতো এই মিলন উৎসবে আবার সেই চেনা মুখ নতুন করে আবার দেখার একটা গৌরব আলাদা। সকলকে খুব ভালোবাসা, ধন্যবাদ। এখন আমার কবিতা
আমার অশ্রু পলাশে লেখা এই কবিতা গ্রন্থ থেকে আমি ছোট ছোট দুটো কবিতা বলবো। প্রথম কবিতা ক্ষণভঙ্গুর। যে কথাগুলো বলবো বলবো করেও বলতে পারিনি কোনোদিন, বিদ্রুপের ছড়ি এসে রক্তাক্ত করেছে তোমাকে। ঝরা পাতার অভিমান নিয়ে তুমি ফিরে গেছো নির্মক্ষিক করে, অথচ সেই তুমি প্রতি রাতে স্বপ্নে ধরা দাও। নির্দ্বিধায় চলে আসো জানলার গরাদ গলে, চলে আসো আমাদের চকবন্দি ক্ষুদ্র পৃথিবীতে। নিদ্রাহীন বিছানায় গায়ে হাত রাখো বারবার, আমিও চোখ বুঝে গন্ধ খুঁজে নেই তোমার গায়ে। আমার অনিচ্ছাকৃত পাগলামিগুলো বেড়ে যায় প্রতিদিন। লাস্ট বেঞ্চের ক্ষীণ মেধা ছেলেটার মতো বোকা চোখে বসে থাকি। গোয়ার দুঃখগুলো ঘিরে ধরে কুয়াশার মতো, একটা একটা করে সোনামুখী দিন মরে যায়। জল চোখে হেরো দলে নাম লেখাই আমি। এখন সেসব ইতিহাস মসনদের সুযোগ্য সম্রাটের অযোগ্য ছেলের মতো এক ধাপ করে আমি নিশ্চিহ্ন হতে থাকি রোজ। ব্রেকিং নিউজের মতো ঘিরে ধরে ব্যর্থতা, কন্ট্রাক্ট ফেল, এজেন্টের মতো অকস্মাৎ ছড়িয়ে পড়ে স্বপ্ন চুরিমা। বুকের সিন্ধুকে থরে থরে সাজিয়ে রাখি যন্ত্রণাদের। ব্যর্থতার নিকষ পৃষ্ঠা দিয়ে কবিতার বই গাঁথি, নাম দিই নৈরাশ্যের সমতটে। তুমি জানো না সেই বই আজ কলেজ স্ট্রিটের দোকানে দোকানে ডিসেম্বরের হট কেকের মতো বিক্রি হয়। বিশ্বাস করো, বিক্রি হয়। ওনাইটোফোবিয়া শব্দটা একটু অচেনা লাগছে অনেকের হয়তো। স্বপ্ন দেখার ভয়। হাড়ি কাঠে ঝুলে আছে শিশুদের ভবিষ্যৎ। সামাজিক প্রেক্ষাপটে লেখা এই কবিতা। হাড়ি কাঠে ঝুলে আছে শিশুদের ভবিষ্যৎ, কার কি এসে যায় তাতে? তুমি আমি কেউ তো ঈশ্বর বা আলাদের নই। ওরা তবে ঝুলে আছে থাক, বয়স পাকার আগে যদি মুক্তি পায়, যদি ছড়ানো ভাতের দানা খুঁটে নিতে পারে, হয়তো বা বেঁচে যাবে কেউ কেউ। নইলে তো নির্বাচন কমিশন আছে, 18 জুড়ে দেবে রঙিন ছাতার অধিকার। ততক্ষণ কচি কাঁচা মুখগুলো সাদা চোখে তাকিয়ে থাক। বুদ্ধিজীবীর দল অক্ষরেই মজে থাক নিরন্তর। শিল্পীরা থাক নির্বিকার। চুকে গেছে আঁচলের খুঁটে ক্ষমতার বীজ বাঁধার অভিপ্রায়। মিটে গেছে শিল্পের উৎখাত। তারা তবে শীত ঘুমে ঘুমিয়েই থাক। মুনাফা লুটুক শিক্ষার প্রতিষ্ঠান, উজাগর চোখ থেকে ঝরে পড়ুক উৎকণ্ঠার আঁচ। অথচ কি আশ্চর্য দেখো, পুণ্যের ঝুলি কাঁধে হেঁটে আসছে কুম্ভ মেলা। চারিদিকে আগুন ভাষণ আর রক্তের খেলা। এসব অশান্তি গা সওয়া হয়ে গেছে আমাদের। এ সমাজ সব পারে, এ সমাজ একদিন বুকে হাঁটতেও শিখে যাবে ঠিক। দেখে নিও, সেই প্রমাণ দেবে ভাবিকাল। ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন। সকল গুরুজন ও গুণীজনদের জানাই শ্রদ্ধা। আমার বন্ধু ও ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আমার আজকের নিবেদন কবি সুরদার দেব বাবার চেয়ার। আমাদের পুরনো বাড়িতে
একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা, হাতলওয়ালা, পিঠে ঠেস দেবার জায়গায় বড় বড় 4টে পাটি, বসার জায়গাটাও অনেক বড়। আমার বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন, বন্ধুরাকে পেলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে। বর্ষার দিনে ওই চেয়ারে পাতুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটে আমরা এখন উঠে এসেছি, তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না। ঘরে, বারান্দায়, ডাইনিংয়ে কোথাও চেয়ারটা ঠিক মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে ওই চেয়ারটা অসম্ভব বেমানান। কিন্তু বাবার মতোই বাবার চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলে বাবার কথা মনে পড়ে। বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটায় হাত রাখলে আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে। তবু চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কিনা একটা চিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল, তার একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে আমাদের ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে একা। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, তবু ছাদে গিয়ে সে চেয়ারটা দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর কচির বোতল। আবার খাতাপত্রে আমি লিখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বসে বক্তৃতার সারাংশ। তুই তো নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস। তখন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারটার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রী রামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতি। না খোকন, না, ওই চেয়ার তুই ছুস না। হ্যাঁ খোকন, ওই চেয়ার তুই যোগ্য নয়। এখন যখন আচমকা ভেঙে গেল, কি মনে হতে দৌড়ে ছাদে গেলাম, দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে, পড়ে আছে একলা ছাদে। নমস্কার, আমার পরবর্তী নিবেদন কবি জয় গোস্বামী লেখা মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আর। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ছাপাং ফেলে ঘুটিয়ে দিত ঘুটির দিকগুল। এই এখানে না ওখানে, এই এটা না ওটা। ছাপিয়ে পড়ে ছিনিয়ে নিল গুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণে। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল
কদিন পর মেঘ যেমন যায়, কাঠপাটানোর দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, হাফ পিকতে শেখা। কলসিতে তো ডুবিয়েছিল জল তো করে খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে বললো কেমন তোমার। তা সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় না চাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। দু এক কাছে বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে পরের বছর। এ জানি সব করে আজকে লক্ষ বিশ্ব আমার তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। নমস্কার। সকলকে আমার সাদর অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাঁশিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলীকান্তের অন্তর্গত বাঁশিওয়ালা একটি রূপকথনী কবিতা। এতে কবির অন্তরের অব্যক্ত বেদনা, প্রেম এবং নিজের সৃষ্টিকর্মের প্রতি এক গভীর আত্মমগ্নতার প্রকাশ ঘটেছে। বাঁশিওয়ালা রূপী কবির সুর কবিতার মাধ্যমে এক শাশ্বত মিলনের আকুতি ফুটে ওঠে। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি। মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে। রেখেছেন আধাধি করে অন্তরে বাহিরে, মিল হয়নি সেকালে আর আজকের কালে। মিল হয়নি ব্যথা আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তি আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে পাঞ্জাবার। সেখান থেকে দেখি প্রভুর আলোয় ঝাপসা চুলের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইতে কিছুই করে দিতে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ফেসে যায় মুক্তি পাড়ের ঘেরা, ফেসে যায় ধনপতির দীঘা, ফেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দপ্দপে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি? জানিনি সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে, দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলের ঝিলঝিলে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় বাড়ি কাছে ভেসে এক বুয়ে পাথরগুলোকে খেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতো। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাথর উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক। ঘরের শিকড় দ্বারা উদাসী হাওয়ার ডাক, যেন বাঁক দিয়া শহর মেনে সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেননি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে। ছোট আকাশে পুরো প্রাণের সাকরানি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই রোগে। ঝাপট লাগে মাথার উপরে ধুলোয় মাথা। তুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাজ করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি এড়িয়ে পড়তে পাই। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পরে অমর্ত্য লোকে। সেখানে আগুন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে যায় আমার বাঁধন নামানা আগ্রহ। পুড়ে জলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের
জেগে ওঠে বিদ্রোহী তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা। চারিদিকের ভিড় ভিড়কে কৃষ কুটিরের কাপড়ে বাঁশিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসহারা আষাঢ়ের ঝিল্লি ঝলক রাত্রি সেই নারী তো ছাড়া রূপে গেছে তোমার অভিশাপে চোখ এড়ানো পথে। সেই অজানাতে পদ্ম বসন্তে পড়িয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর বসা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা ভাষা নারী, যেন হঠাৎ গাওয়া নতুন ছন্দ পায়নি। চমক লাগলো তোমাকে, সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি। রাগিনীর আগে আপ ছায়ায় বসি তুমি জানবে না তার ঠিকানা। বাসিওয়ালা সে থাক তোমার কাঠুরের দূরত্বে।